হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর একটা ছোট গল্প, কি নাম হলো ইচ্ছা পূরণ। ঠিক আছে, তো সবার আগে বলে দিচ্ছি যে এটা কে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই যে ইচ্ছা পূরণ ছোট গল্পটা উনি তার গল্পগুচ্ছ থেকে নিয়েছে। গ ল প সংযুক্ত গল্প গুচ্ছ, গরসুকার চ ছ সংযুক্ত থেকে নিয়েছেন। ঠিক আছে, তো এই যে গল্পটা মনে রাখবে, গল্পটা 1302 বঙ্গাব্দে। ঠিক আছে, মানে বাংলা সালে কি হয়েছে, বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায়, কোথায় আশ্বিন সংখ্যায় সখা ও সাথী পত্রিকায় প্রকাশিত হয়েছে। মনে থাকবে, লিখে নাও খাতার মধ্যে, তোমাদের উপকার হবে। দেখো, সুবলচন্দ্র ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটিও হয় না। মানে সুবলচন্দ্র একজনের নাম, ওনার ছেলের নাম হলো সুশীল চন্দ্র, কিন্তু এখন কথা হলো যে সবার নাম অনুযায়ী কিন্তু মানুষ হয় না। ওকে, সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। তো সুবলচন্দ্র যদিও একটু দুর্বল ছিল, কিন্তু সুশীলচন্দ্র শান্ত টাইপের ছিল না। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন ছুড়িতেন, কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়তে পারিত, কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় পড়িত না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর রক্ষা থাকিত না। মানে এখন বলছে যে এই যে সুবলচন্দ্র, ঠিক আছে, সুবলচন্দ্র ছেলের নাম কি সুশীলচন্দ্র, এই যে ছেলেটা কি করতো, প্রত্যেক দিন পাড়ার মানুষকে হয়রানি করে ছাড়তো, সেজন্য বাপ মাঝে মাঝে তাকে শাসন করতো। কিন্তু বাপের পায়ে কে ছিল, বাত ছিল, আর ছেলেটা হরিণের মতো দৌড়তো, তার জন্য বাপটা ধরতে পারতো না। কিন্তু যেদিন ধরতো সেদিন তার রেহাই পাইতো না। আর হলো গীতা, যেহেতু বাপের পায়ে বাত ছিল, তাই বাপ যখন কিল চর চাবর মারতো এটা ঠিক জায়গাতে বসতো না। ঠিক আছে, তো আজ শনিবার দিনে 2টোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠতেছিল না। মানে আজকে শনিবার দিনে 2টার সময় স্কুল ছুটি হইব, কিন্তু ওই স্কুলে যাবার জন্য সুশীল কোনো রকমভাবে রাজি হচ্ছিল না। স্কুলে না যাবার কারণ ছিল অনেকটি, ঠিক আছে, অনেকগুলা কারণ ছিল। একে তো স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবারও পাড়ার বুঝদের বাড়ি আজ সন্ধ্যা সময় বাজি পুরানো হইবে। মানে কি, স্কুলে না যাবার অনেকগুলা কারণ ছিল। এক তো আজকে স্কুলে কি ছিল, ভূগোল পরীক্ষা, আর অপর দিকে সন্ধ্যাবেলায় কি ছিল, পাড়ার বুঝদের বাড়িতে সন্ধ্যার সময় বাজি ফোটানো হবে। সকাল হইতে সেখানে ধুমধাম চলতেছে, সুশীলের ইচ্ছা সেখানে আজ দিনটা কাটাইয়া দেয়। মানে সকালবেলা থেকেই ওই বাড়িতে ধুমধাম আওয়াজ শোনা যাচ্ছে, তো সুশীলের ইচ্ছা কি যে ওইখানে আজকে সারাদিন কাটিয়ে দিত। তো অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুয়ে পড়িল। অনেক কিছু ভাবার পর কি করছে, শেষ সময়ে বিছানার মধ্যে গিয়া সুশীল গিয়ে কী করলো, ঘুমায় থাকলো। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন, কিরে বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি না? যখন সুশীল বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়লো, তখন সুবল গিয়ে জিজ্ঞাসা করলো যে, কিরে তুই আজ স্কুল যাবি না, কেন বিছানার মধ্যে শুয়ে আছিস? সুশীল বলল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। মানে ওর পেটে ব্যথা, সে আজ স্কুলে যেতে পারবে না। সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন। মানে এখন তার বাবা তার সমস্ত মিথ্যা কথা বুঝতে পারল। মনে মনে বলিলেন, রুশ একে আজ জব্দ করতে হবে। মানে এখন তার বাবা বলল, ঠিক আছে, আজকে তাকে জব্দ করতে হইব। এ বলিয়া কহিলেন, পেট কামড়াচ্ছে? তখন তার বাবা বলল, পেট কামড়াচ্ছে, তবে আর
তোর কোথাও গিয়ে কাজ নেই। তো আজকে তোর আর কোথাও গিয়ে কাজ নেই, যেহেতু পেট কামড়াচ্ছে। বুঝদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন। মানে এখানে আরেকটা চরিত্র কে আছে, এখানে আরেকটা চরিত্র লক্ষ্য করলাম, হরি। তো এখানে আরেকটা চরিত্র কে পেলাম, হরি। তো এখন তার বাবা বলল, ঠিক আছে, বুঝদের বাড়িতে আজকে বাজি দেখানো হবে, তো হরিকে একলাই পাঠিয়ে দেব। তোর জন্য আজ লজেন্স জুস কিনে রেখেছিলাম, সেও আজ খেয়ে কাজ নেই। আজকে তোর জন্য লজেন্স জুস মানে চকলেট কিনে রেখেছিলাম, সেটাও খেয়ে তোর কাজ নেই। এখন তুই চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসছি। এখন তুই বিছানায় চুপ করে শুয়ে থাক, তোর জন্য পাচন মানে বিভিন্ন ধরনের, মানে যে পাতাগুলো ঔষধি পাতাগুলো দিয়ে সেরে পেট খারাপের জন্য ওষুধ তৈরি করা হয়, ঠিক আছে। এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিতু পাচন তৈয়ার করিয়া আনিতে গেলেন, ঠিক আছে। এই বলিয়া মানে এই কথা যখন বলছে, বলার পর ঘরে শিকল দিয়ে দিয়েছে যাতে সুবলচন্দ্র আর না বের হতে পারে, ঠিক আছে। তখন একটা তিতু পাচন তৈরি করার জন্য গেলেন। সুশীল মহা মুশকিলে পড়ে গেল। এখন সুশীল খুব টেনশনে পড়ে গেল। লজেন্স জুস সে যেমন ভালোবাসিতেন, পাচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত। যতটুকু ভালোবাসে যে লজেন্স জুস খাইতে, তার থেকে বেশি বিরক্ত বোধ হয় যখন সে পাচন খায়। ওইদিকে আবার বুশদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে, তাহাও বুঝি বন্ধ হইল। মানে আবার অন্যদিকে বুঝদের বাড়ি যাওয়ার জন্য কালকে রাতের থেকে তার মন ছটফট করতেছে, ওই পথটাও যেমন বদ্ধ হইল। সুবলবাবু যখন খুব বড় একটা বাটি পাচন লইয়া ঘরে ঢুকলেন, সুশীল বিছানা হইতে ধরফর করে উঠে বলিল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। যখন সুবলবাবু কী করছে, যে একটা বড় বাটির মধ্যে পাচন লয়ে ঢুকছে ঘরের মধ্যে, তখন সুশীল বিছানা হইতে ধরফর করে নাইমা গেছে। নাইমা গিয়া কী কয় যে আমার পেট কামড়ানো শেষ, এবার আমি স্কুলে যাব। বাবা বললেন, না না না, সে কাজ নেই, তুই পাচন খেয়ে এখানেই চুপচাপ করে শুয়ে থাক। না না, আর কোনো কাজ নেই, তোকে স্কুলে যেতে হবে না, তুই এই পাচন খেয়ে চুপচাপ এখানেই শুয়ে থাক। এই বলিয়া তাহাকে জোর করিয়া পাচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। মানে এই কথা বলিয়া সেরা তার বাবা কী করছে, তারে পাচন খাওয়াইছে জোর করিয়া, তারপর ঘরের মধ্যে তালা বন্ধ করিয়া থুয়ে গেছে গা। সুশীল বিছানায় পড়িয়া পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতেছে লাগিল, আহা, যদি কালেই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বদ্ধ করে রাখতে পারে না। মানে এখন সুশীল এখানে বলছে যে যদি সুশীলের বাবার মতন তারও সেম বয়স হয়, তাহলে তারে আর আটকানের মতো কারোর সাহস নেই, ঠিক আছে। তারে আটকানোতে কারোর সাহস নেই, তার যা ইচ্ছা সেটাই করতে পারবে, তাকে কেউ বদ্ধ করে রাখতে পারবে না। তাহার বাপ সুবল বাবু বাহিরে একলা বসে বসে ভাবতে লাগলেন যে আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছুই হলো না। আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে নি, ঠিক আছে। তো এখানে বলেছে যে সুবলবাবুর যখন বাইরে একলা একলা বসে বসে ভাবছে যে যে আমার বাবা মা আমাকে অনেক বেশি আদর দিতেন বলে তো আমার ভালো রকম পড়াশোনা হলো না। হ্যাঁ, যদি আবার সেই ছেলেবেলা ফিরে পাইতাম, তাহলে কিছুতে সময় নষ্ট না করে শুধু পড়াশোনাই করতাম। ইচ্ছা ঠাকুরুন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন। এখন দেখো একটা টুইস্টে কি, টুইস্টে হলো যে ইচ্ছা ঠাকুরুন মানে যা ইচ্ছা করবে সেটাই পূর্ণ হবে। ওই সময় ঘরের বাইরে দিয়া যাইতেছিল। তিনি বাপের ও ছেলের মনের কথা বা ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আচ্ছা ভালো, কিছুদিন ইহাদের ইচ্ছা পূর্ণ করিয়া দেখা যাক। তো এমন সময় দুজনে মিলে কথাবার্তা বলছে যে তখন ইচ্ছা ঠাকুরন কী করছে, সেই সময় ঘরের বাইরে দিয়া যাইতেছিল। তিনি বাপেরও কথা শুনছে, এরপরে ছেলেরও কথা শুনছে। তারপর তিনি ভাবলেন, ঠিক আছে, কিছুদিনের জায়গা মানে এই দুজনের ইচ্ছা পূর্ণ করা দেওয়া যাক, দেখি কি হয়। এই ভাবিয়া বাপকে গিয়া বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হইবে,
কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাবে। ছেলেকে গিয়ে বললেন, কাল হইতে তুমি তোমার বাপের বয়সে হইবে। শুনিয়া দুজনে ভারী খুশিয়া উঠলেন। মানে এই কথা যখন তিনি ভাবলেন যে না তাদের ইচ্ছা পূর্ণ করব, তখন তিনি দুজনকে গিয়ে বললেন। প্রথমে বাপকে গিয়ে বললেন যে তোমার ইচ্ছা পূর্ণ হবে, কাল হইতে তুমি ছোট থাকবে। আর ছেলেকে গিয়ে বললেন যে কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হবে। শুনিয়া দুজনেই ভারী খুশি হলেন। বৃদ্ধ সুবলচন্দ্র রাত্রে ভালো ঘুমাইতে পাইতেন না, ভোরের দিকটাই ঘুমাইতেন। তো বৃদ্ধ সুবলচন্দ্র কী করছে, যে রাত্রেবেলা ঘুমাইতে পারতো না, কারণ সে অসুস্থ, সে ভোরের দিকেই ঘুমাইতে পারতো। কিন্তু আজ তাহার কি হইল, হঠাৎ খুব ভোর উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়ে পড়লেন। কিন্তু আজ হঠাৎ করে কি হইল, যে হঠাৎ করে তিনি ভোরবেলা ঘুমাতে উঠে সেটা বিছানা থেকে লাফ দিয়ে নামিয়ে পড়লেন। দেখলেন খুব ছোট হইয়া গেছেন। তিনি দেখলেন যে তিনি খুব ছোট হয়ে গেছেন। পড়া দাঁত সবগুলা উঠে গেছে, মানে যে দাঁতগুলা পড়ে গেছে সেসবগুলা উঠে গেছে। মুখের গুফ দাড়ি সমস্ত কোথায় গেছে, মানে মুখের যে গুফ আর দাড়ি ছিল সবগুলো হারিয়ে গেছে। তাহার আর কোনো চিহ্ন নাই, মানে তার আর কোনো চিহ্ন নাই। রাত্রে যে ধুতি জামা পরিয়া শুয়েছিলেন, সকালবেলা তাহা এত ঢিলা হইয়া গেছে যে হাতের 2 আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়েছে। জামার গলা বুক পর্যন্ত নাবিয়াছে। ধুতির কুচাটা এতই লুটে যাচ্ছে যে পা ফেলিয়া চলাই দায়। মানে এখন যেহেতু ইচ্ছা ঠাকুরন তার ইচ্ছা পূর্ণ করে দিয়েছে, ঠিক আছে। তো তিনি ঘুমের থেকে উঠে দেখেন যে ফরৎকার লাভ দিয়ে দেখেন যে তিনি ছোট হয়ে গেছেন। তো যেহেতু ছোট হয়ে গেছেন, তো গতকাল রাতে তিনি যাহা পড়িয়া ঘুমিয়াছিলেন সবগুলো তো অবশ্যই তিনি ছোট হয়েছেন, জিনিসগুলো তো সেমই রয়েছে। তো এই কথা এখানে বলেছেন, ঠিক আছে। কি বলেছেন, যে হাতের 2 আস্তিন প্রায় মাটি পর্যন্ত তুলে গেছে। মানে আমরা যে ড্রেস পরি 2টা হাত থাকে না শার্টের মধ্যে, তো ওইটা মাটি অবধি চলে গেছে। জামার গলা বুক পর্যন্ত নামে গেছে, মানে যেহেতু এটা বড়োরা শার্ট, ঠিক আছে, বড়োরার জামা, তো সে ছোট্ট, তার স্বাভাবিক সেটা বুক অবধি ঝুলবেই। ধুতির কুচাটা এতই লুটেতেছে যে পা ফেলিয়া চলাই দেয়। মানে ধুতির কুচা তো আগে কীরকম ছিল, বড়দের জন্য, এখন তিনি ছোট হয়ে গেছেন, তো অবশ্যই পা ফেলানো দায়ী হবে। ওকে। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন বুড়ে উঠিয়া চারদিকে দূরত্ব করিয়া বেড়ান, কিন্তু আজ তাহার ঘুম আর ভাঙে না। মানে সুশীলচন্দ্র কী করে, অন্যদিন ভোরবেলা উঠে সেটা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, কিন্তু আজকে তার ঘুম ভাঙছে না। যখন তাহার বাপ সুবলচন্দ্র চেঁচামেচিতে সে জাগিয়া উঠল, তখন দেখিল কাপড় চোপড়গুলা গায়ে এমনই আটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জু হইয়াছে। শরীরটা সমস্ত বাড়িয়া উঠেছে, কাঁচা পাকা গোফদারিতে অর্ধেক মুখটাই দেখা যায় না। মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নেই, পরিষ্কার টাক তক তক করিতেছে। মানে এখানে বলা হয়েছে যে সুশীলচন্দ্র কী করতো, প্রত্যেক দিন ভোরবেলা উঠে সেরা সারাদিন দৌড়াদৌড়ি করতো, কিন্তু আজকে তার ঘুম ভাঙতেছে না। যখন তার বাপ সুবলচন্দ্র চেঁচামেচি করতেছে, তখনই তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গা যখন শেষ হয়েছে, তখন সে দেখতে কাপড়গুলো এমনভাবে তার শরীরে অ্যাটাচ হয়ে লাগিয়ে রয়েছে যে সেগুলো এখনই ফাটিয়া কুটি কুটি হয়ে যাবে। কারণ সে রাত্রেবেলা ঘুমানোর সময় কী ছিল, ছোটো ছিল, এখন সে বড় হয়ে গেছে, তাই এগুলা এমন হয়েছে। শরীরটা সমস্ত বাড়িয়া উঠেছে, কাঁচা পাকা দাড়ি মুখের মধ্যে রয়েছে, মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে কোনো চুল নাই মাথার মধ্যে, পরিষ্কার টাক তক তক করিতেছে। মানে টাক তো সবাই চিনো কীরকম চিকচিক করে, এ কথা এখানে বলা হয়েছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠতে চায় না। মানে আজকে সকালে সুশীলচন্দ্র বিছানা কোনো ক্রমেই ছাড়তে চায় না। অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হাই তুলিল, অনেকবার উপাস করিল। শেষকালে সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। মানে আজকে সকালটা এরকম সকাল যে এখানে সুশীলচন্দ্র বিছনার থেকে উঠতেই চাইছে না। সে অনেকবার একদিকে পাশ হয়, আবার অনেকবার ওইদিকে পাশ হয়, তারপরে উচ্চস্বরে হাই তুলে। শেষকালে কি করছে, সুবলচন্দ্রের গোলমালে সে ভারী বিরক্ত হইয়া পড়ছে। দুজনে মনে ইচ্ছা পূর্ণ হইল, ঠিক আছে বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়ে গেল। কি হলো, দুজনের মনে ইচ্ছা পূর্ণ হয়েছে, ঠিক আছে, কিন্তু একটা মুশকিল হয়ে গেছে। আগেই বলিয়াছি, সুবলচন্দ্র মনে করিতেন যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে সে যেমন ইচ্ছা গাছে চড়িয়া, জলে ঝাঁপ দিয়া, কাঁচা আম খাইয়া, পাখির বাচ্চা পারিয়া দেশময় ঘুরিয়া বেড়াবে।
যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহা খাইবে, কেহ বারণ করিবার থাকিবে না। মানে এখানে বলেছে যে আগেই বলিয়াছি, মানে আগেই আমরা জানি যে সুশীল চন্দ্র মনে করতো যদি সে তার বাবার বয়সী হইতো তাহলে সে বড় স্বাধীন থাকতো। তার যেমন ইচ্ছা সে গাছে চড়তো, যেমন ইচ্ছা সে জলে ঝাঁপ দিয়ে নামতো, কাঁচা আম পাইরা খাইতো, পাখির বাচ্চা পারিয়া পারিয়া দেশময় ঘুরে বেড়াইতো, যখন ইচ্ছা ঘরে আইতো, যখন ইচ্ছা ঘর থেকে যাইতো, কেউ তারে বারণ করতো না, যা ইচ্ছা খাইতো, যা ইচ্ছা করতো। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠিয়া তাহার কাছে চড়িতে ইচ্ছাই হইল না। কিন্তু একটাই এখানে সবচেয়ে বড় কন্ডিশন যে ওদিন সকালে তার গাছে ওঠানোর কোনো আর মনে ইচ্ছে ছিল না। পানা পুকুরটা দেখিয়ে তাহার মনে হইল ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে। এই যে পুকুরটা দেখেই তার মনে কি চিন্তা ভাবনা আছে, যদি আমি পুকুরে ঝাঁপ দিই তাহলে আমার এক্ষুনি জ্বর আসবো। চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া ভাবিতে লাগিল। এখন তিনি চুপচাপভাবে কী করছে, এখানে সেই সুশীলচন্দ্র চুপচাপ করে বাইন্দের মধ্যে একটা মাদুর পাচ্ছে, পাত্তা সে এখন ভাবতে লাগলো যে একবার মনে হইল খেলাধুলাগুলো একেবারেই ছাড়িয়ে দেওয়াটি ভালো হয় না, একেবারে একবার চেষ্টা করে দেখা যাক। এখন সে ভাবলো যে আমি যদি খেলাধুলা একবারে ছাড়িয়ে দিই তাহলে তো হয় না, তো একবার মানে খেললে সেটা চেষ্টা করে দেখি। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, মানে এইসব চিন্তা ভাবনা কইরা কাছে একটা আমড়া গাছ ছিল, সেটাতেই উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল, মানে ওই আমড়া গাছে ওঠার জন্য অনেক চেষ্টা করছে। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করিয়া চড়িতে পারত, আজ বুড়ো শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না। নিচকার একটা কচি ডাল ধরিবার মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙ্গে গেল এবং বুড়ো সুশীল ধপ করিয়া মাটিতে পড়ে গেল। মানে এখন সে বলছে যে একবার এখন খেলাধুলা যদি ছাইড়া দেই তাহলে হইতো না, তো একটু খেলাধুলা খেলতে দেখি, একটু চেষ্টা করে দেখি। এই ভাবিয়া সে তার সামনে একটা আমড়া গাছ ছিল, সেই আমড়া গাছে ওঠা সে চেষ্টা করলো। আর সে ভাবলো যে কাল যখন সে ছোটো ছিল যে কাঠবিড়ালির মতন খুব ইজিলি উঠতে যেতে পারতো, কিন্তু আজ সে বুড়ো হইয়া সে তার শরীরে ওজনটা নিয়ে গাছে উঠতে পারছে না। আর যেই নাকি সে গাছে উঠতে গেছে ডালে ধরে টস করে সে পড়ে গেছে এবং ধপ করে একটা আউচ করলো। কাছে রাস্তা দিয়ে লোক চলিতেছে, মানে ওই রাস্তা দিয়ে লোক যেতেছে, তাহারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হয়ে গেল। তারা কি করছে, তারা বুড়া মানুষটারে, এখন তো সবাই জানে বুড়া, কিন্তু সে জানে সে বুড়া না, ঠিক আছে, ছেলে মানুষের মতো গাছে উঠছে, আবার না উঠতে পেরে পড়ে গেছে, দেখে সবাই হাসতে হাসতে অস্থির হয়ে গেছে। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। মানে তখন সুশীলচন্দ্র লজ্জা পাইছে, লজ্জা পাইয়া কী করছে, সে আবার চুপচাপে সেই মাদুরে আসিয়া বসলো। চাকরকে বলিল, ওরে বাজার থেকে একটা কার লজেন্স নিয়ে কিনে আন। এখন সে চাকরকে বলল বাজার থেকে গিয়ে 1 টাকার একটা লজেন্স কিনে আনতো। লজেন্সের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারের দোকানে সে রোজ নানা রঙের লজেন্স কিনিয়া খাইত। লজেন্সের প্রতি তার খুব লোভ ছিল। স্কুলের কাছে একটা দোকান ছিল, ওইখানে লজেন্স বিক্রি করা হতো, সে প্রত্যেক দিন কিনে খাইতো। এটা ছিল নানা রঙের। মনে করি তো যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া লজেন্স কিনব এবং খাইবে। তখন সে ভাবলো যখন বাবার মতো টাকা থাকবো তখন সে পকেট ভরিয়া লজেন্স কিনবো আর খাইব। আজ চাকর 1 টাকায় 1 রাস লজেন্স কিনিয়া আনিয়া দিল। তার একটা লইয়াই সে দন্তহীন মুখের মধ্যে পুরিয়া চুষিতে লাগলো, কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেন্স কিছুতেই ভালো লাগলো না। মানে যেহেতু সে এখন বয়স্ক হয়ে গেছে, তো সে কি কইছিল, মানে সে যখন তার বাবার মতো টাকা থাকবো সে প্রচুর লজেন্স খাইব। তার কথা মতো সে লজেন্স কিনে আনালো চাকরকে দিয়া। তো সে যখন একটা লজেন্স মুখে দিল, কিন্তু সে ভুলে গেছে সে বুড়ো, তো বুড়োর মুখে লজেন্স কোনো রকমই ভালো লাগলো না। একবার ভাবিল এগুলি আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক। আবার তখনই মনে হইল না, কাজ নাই, এত লজেন্স খাইলে উহার আবার অসুখ করিবে। মানে এখন দেখো সে ভাবলো
যেহেতু আমার মুখে স্বাদ লাগছে না, তো আমার যে বাবা আছে, যে এখন এখন ছোটো হয়ে গেছে গা, ছেলে হয়ে গেছে গা, তারে দেওয়া যাক, তাহলে সে ভালো লাগবো বা সে ভালো পাইব। তো এখন হঠাৎ করে মনে হইলো যদি এত লজেন জুস তারে দেই, সে আবার অসুখ করিব, মানে তার আবার রোগ হইব। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীল চন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে, আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়া সুশীলকে দেখিয়া দূরে ছুটে গেল। কালকে অবধি যে সুশীল চন্দ্রে সবাই কবাডি খেলালে ডাকতো, আজকে যখন তারা বাড়িতে আয় দেখছে যে সুশীল চন্দ্র বুড়া হয়ে গেছে গা, তাই দেখিয়া সবাই দূরে গেল গা। সুশীল ভাবিয়া ছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবল ডুডুডু শব্দে কপাটি খেলিয়া বেড়াইব। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখিয়া মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল, চুপচাপ করিয়া বসিয়াছি, এখানে বুঝি চূড়াগুলি এখনই বুঝি চূড়াগুলি গোলমাল বাঁধাই দেবে। মানে সুশীল যখন মানে ছোটো ছিল, ঠিক আছে, সুশীল যখন ছোটো ছিল তখন সে ভাবতো যে যদি সে তার বাবার মতন বড় হয়ে যায় তখন সে স্বাধীন হয়ে যাইব। স্বাধীন হয়ে গেলে সে সারাদিন শুধু কবাডি খেলবো আর ডুডুডু শব্দ করব, ঠিক আছে। কিন্তু যখন আজকে রাখাল আইলো, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখিয়া তার মনে বিরক্ত বোধ হইল, আর সে ভাবিল চুপচাপ করে বসে আছি, এই ছেলেগুলা এখনই দাঙ্গা লাগিয়ে দেবে, তখন আমার আর কিচ্ছু ভালো লাগতো না। আগেই বলিয়াছি, বাবা সুবলচন্দ্র প্রতিদিন দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোটো ছিলাম তখন দুষ্টামি করার সময় নষ্ট করিয়াছি। ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া কেবল বই লইয়া পরামর্শ করি, এমনকি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গিয়ে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালাইয়া রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈয়ারি করি। মানে আমরা প্রথমেই বলেছি, যখন সুবলচন্দ্র বুড়া ছিল তার মনে কী ইচ্ছা ছিল, যদি সে ছোটো হয় তাহলে সে ভালো করে পড়াশোনা করবে। তো আজকে সে ছোটো হয়েছে, তো সে যখন ভাবতো যে প্রত্যেকদিন মাদুর ছেঁড়া, ঠিক আছে, তখন মানে যখন ছোটো ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি, ছেলে বয়স ফিরে পাইলে আমি খুব 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 শান্ত হব, শান্ত হইয়া ঘরের দরজা বন্ধ করে সারাদিন শুধু পড়া মুখস্থ করিব, এমনকি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গিয়া গল্প শুনবো, ঠিক আছে, শুনবো না, তখন শুধু প্রদীপ জ্বালাইয়া রাত 10টা-11টা অবধি পড়া রেডি করুম। কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হইতে চাহেন না। কিন্তু যখনই সে ছেলে বয়স ফিরে পাইছে, তখন তো সে আর স্কুলে যেতে চাইতেছে না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিত, বাবা স্কুলে যাবে না? সুশীল বিরক্ত হইয়া বলতো, বাবা তুমি স্কুল যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিতেন, আজ পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না, মানে আজকে আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করিয়া বলিত, পারবে না বই কি, স্কুলে যাবার সময় আমারও এমন ঢের পেট কামড়াচ্ছে, আমি সবই জানি। মানে পারবে না কেন? এই স্কুলে যাওয়ার সময় আমার অনেক পেট কামড়াচ্ছে, আমি সবই জানি। বাস্তবিক সুশীল এত রকমের উপায়ে স্কুল পলাইতো, মানে সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেবার তাহার বাপের কর্ম নহে। মানে বাস্তবিকভাবে সুশীল এত রকমভাবে স্কুল থেকে পালে আইতো যে তারে ফাঁকি দেওয়াটা অসম্ভব ব্যাপার। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। সুশীল এখন জোর করে করছে, তার বাপটারে স্কুলে পাঠাতে শুরু করছে। স্কুলের ছুটির পর সুবল বাড়ি আসিয়া খুব একচুটে ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। মানে স্কুল থেকে আয়াসেরই সুবল কী করতো, এখান থেকে ওইখানে, এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করতো। দৌড়াদৌড়ি করার জন্য সে খুব অস্থির হয়ে পড়তো। কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়া একখানি কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর করিয়া পড়িত। সুবলের ছুটাছুটি গোলমাল তাহার পড়ায় ব্যাঘাত হইত। ঠিক সেই সময় যখন সুবলচন্দ্র স্কুল থেকে আয়া দৌড়াদৌড়ি করতো, ওই সময় সুশীলচন্দ্র কী করতো, একটা
কৃত্তিবাসের রামায়ণ লইয়া সুর কইরা পড়তো, কিন্তু যেহেতু সে দোয়াদুয়ি করতো আর ডাকাডাকি করতো, তার ওই গোলমালে তার পড়ার মধ্যে ব্যাঘাত ঘটত। তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সম্মুখে বসিয়া হাতে একখানা স্লেট দিয়া আঁক কষে দিত। মানে এখন যেহেতু তার ডিস্টার্ব করতেছে সে, তাই তারে জোর করিয়া টাইন নাইন না বয়সীরা স্লেটের মধ্যে কইতো যে আঁকো। আঁকগুলি এমন বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের 1 ঘন্টা চলে যেত। মানে এই যে আর্টগুলা এরকমভাবে বা এরকম কঠিন দিত যেটা আঁকতে আঁকতে 1 ঘন্টা চলে যেত। সন্ধ্যাবেলায় বুড়া শ্বশুরের ঘরে অনেক বুড়াই মিলে দাবা খেলিত, ঠিক আছে? তো মানে অনেক বুড়া মিলে কী করতো, দাবা খেলতো। সেই সময়টা সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়ে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাহাকে পড়াইতো, ঠিক আছে? বুঝে গেলে? খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াকড়ি ছিল। মানে খাবার দিকটা সুশীলের বড় কড়াকড়ি ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিল তখন তাহার খাওয়ার ভালো হজম হইতো না, একটু বেশি খাইলেই অম্বল হইত। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেজন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। মানে এখন খাবার বিষয়টা নিয়ে সুশীলচন্দ্র খুব কড়াকড়ি করতো, কারণ তাহার বাপ যখন বৃদ্ধ ছিল তখন তার ভালো খাওয়া হজম হইতো না, যাই খাইতো অম্বল মানে গ্যাস হইতো। সুশীল সেই কথাটা বেশ মনে আছে, সেজন্য তাহার বাবাকে কিছুতেই বেশি খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমন ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। মানে যেহেতু হঠাৎ করে তিনি ছুটাবার হয়ে গেছে গা, তো তার এমন ক্ষুধা লাগছে যে তিনি নুড়ি অবধি হজম করতে পারত, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। সুশীল তারে যতই অল্প খাওয়ান দিত সে পেটের জ্বালায় আরও বেশি অস্থির হয়ে ঘুরত। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাড়িয়া বাহির হইয়া পড়িল। মানে অবশেষে যেহেতু তাকে খাইতে কম দিত, তো তার শরীর শুকাই গেছে গা আর তার হাড্ডি গুড্ডি বাইরে গেছে গা। সুশীল ভাবিল শক্ত ব্যামো হইয়াছে, তাই কেবল ওষুধ গিলাইতে লাগিল। এখন সুশীল ভাবলো যে না, বাবার মনে কোনো রোগ হয়েছে, তাই তাকে ওষুধ খাওয়াতে হবে। সুশীলের বড়ু গোল বাঁধিল। এখন বুড়া সুশীলের খুব মানে একটা কনফিউশনে পড়েছে। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না। মানে সে তার আগের মতো যাহা করে তাই তার সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পাইলেই বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইতো। আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া, কাশি হইয়া, গায়ে মাথা ব্যথা হইয়া 3 সপ্তাহ শয্যাগত হইয়া পড়ে রইল। মানে এখন সুশীলের বড় একটা টেনশন যে সে আগে যা পছন্দ করত এখন তার পছন্দ হয় না। আগে সে কী করতো, পাড়ার মধ্যে যদি কোনোখানে যাত্রা গান হইতো সেখানে সে যে কোনো মতেই যেত। যদি বৃষ্টি হইতো বা হিম পড়তো সেখানে সে গিয়ে হাজির হইতো। কিন্তু আজকাল সময় যদি যখন বৃষ্টি পড়ে সে যখন যাইতো ওইখানে গেলেই তার কী হইতো, সর্দি হইতো, কাশি হইতো, মাথা ব্যথা হইতো। 3 সপ্তাহ তিনি শয্যাগত ছিল, মানে বিছানার মধ্যে রেস্টে আসিল। চিরকালে সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে, আজও তাহা করিতে গিয়া হাতে গাঁঠ পায়ে গাঁঠ ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। তাহার চিকিৎসা করিতে 6 মাস গেল। মানে সে সবসময় কী করতো, পুকুরে স্নান করতো, কিন্তু আজও সে ভাবছে যে পুকুরে স্নান করুম। যেহেতু সে পুকুরে স্নান করছে তার হাতে গাঁঠ হয়েছে, পায়ে গাঁঠ হয়েছে, পা ফুলিয়া গেছে গা, ঠিক আছে? চিকিৎসা করতে গিয়ে তার 6 মাস এমনি কেটে গেছে গা। তাহার পর হইতে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না। মানে ওই সময়ের পর থেকে সে 2 দিন পর্যন্ত কী করছে, গরম জলে স্নান করতো, আর সুবলকেও পুকুরে স্নান করতে দিত না। পূর্বকারের অভ্যাস মতো ভুলিয়া তক্তপোষ হইতে লাফ দিয়া নামিতে যায়, আর হাড়গুলো টন টন জড়িয়া করিয়া ওঠে। মানে আগের অভ্যাসের মতন ভুলিয়া তক্তপোষ হইতে লাফ দিতে নামিয়া যায়, আর তার হাড়গুলো টন টন ঝরঝর করে দেয়। মুখের মধ্যে আস্তা পান পুড়িয়া হঠাৎ দেখে দাঁত নেই, পান চিবানোর অসাধ্য। তারপর কি করছে, মুখের মধ্যে একটা আস্তা পান ঢুকাইছে, পান ঢুকাই দেখে দাঁত নেই, পান চিবানো অসাধ্য। ভুলিয়া চিরুনি ব্রুশ লইয়া মাথা আঁচাইতে গিয়ে দেখে প্রায় সকল মাথাতেই টাক। ভুল করে যখন চিরুনি লইছে, ব্রুশ লইয়া গিয়ে দেখে মাথা আঁচাইতে গিয়ে সেটা মাথার মধ্যে কী আঁচাইবে, পুরা মাথায় টাক।
একদিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সে বুড়া হয়েছে এবং পূর্বের অভ্যাসের মতো দুষ্টামি করিয়া ঢিল ছুঁড়িয়া মারিত। বুড়া মানুষের এই ছেলে মানুষের দুষ্টামি দেখিয়া লোকেরা তাহাকে মার করিয়া তাড়াই দিত। সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। সে ভুল করিয়া সে চিরুনি লিয়ে বইত মাথা আঁচড়ানোর লেগা, কিন্তু মাথার চুল নেই, সে কি আছড়াইব। একদিন হঠাৎ করে সে ভুললে সে কী করছে, তাহার বাপের বয়সী বুড়া হয়েছে, সে ভুললে গেছে ভুললে কী করছে, সে পূর্বের অভ্যাসের মতো মানুষের বাড়িতে ঢিল মারত। যেহেতু সে ঢিল মারত, মানুষ তাকে দেখে নিত আর তাকে মার করিয়া তাড়াই দিত, আর সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। সুবলচন্দ্র একদিন দুইবার ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে। সুবলচন্দ্র একদিন দুইবার ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষের তাস পাশা খেলিতেছে সেখানে গিয়া সে বসিত এবং বুড়োর মতো কথা বলিত। মানে উপর দিকে সুবলচন্দ্র ভুলে গেছে যে সে এখন ছোট হয়ে গেছে সে পূর্বের মতন নিজের বুড়া মনে করেছিল, যেখানে বুড়া মানুষরা তাস খেলতো, পাশা খেলতো, সেখানে গিয়ে সে বসতো আর বুড়োর মতন কথাবার্তা বলতো। শুনিয়া সকলে তাকে যা খেলা করগে যা, যেটা আমি করতে হবে না। যখনই সে বুড়া মানুষের মতো কথা বলতো, সবাই তাকে বলতো যা গিয়া খেলা কর, তোকে এখন পাকনামি করতে হবে না, ঠিক আছে, বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিল, দাও তো তামাকটা, দাও তো খেয়ে নেই। হঠাৎ করে সে বললে মাস্টারকে কইছে যে দাও তো তামাক, দাও গিয়া খেয়ে নেই। শুনিয়া মাস্টার তাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়া দিত। মানে এই কথা শুনে মাস্টার কী করতো, তারে বেঞ্চের মধ্যে এক পায়ে দাঁড় করে রাখতো। নাপিতকে গিয়ে বলিত, ওরে ফেজা, কদিন আমাকে কামাতে আসিস না কেন? মানে তখন নাপিতকে গিয়ে বলতো, ওরে ফেজা, তুই এতদিন আমাকে কামাতে আসিস না কেন? নাপিত ভাবিত ছেলেটা খুব ঠাট্টা করতে শিখিয়াছে। সে উত্তর দিত, আর বছর 10 বাদে আসবো অখন। আবার একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়ে মারিত। মানে এই নাপিত ভাবতো যে ছেলেটা খুবই ঠাট্টা করতেছে, তার জন্য সেও কী করতো, ঠাট্টা করে বলতো যে আসবো আর বছর 2 বাদে, ঠিক আছে। আবার একদিন তাহার পূর্বের অভ্যাসের মধ্যে কী করতো, সে তার ছেলে সুশীলকে গিয়ে মারতো। সুশীল ভারী রাগ করিয়া বলিত, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? মানে লেখাপড়া করে তোমার এই বুদ্ধি হচ্ছে? এক রাত্রে ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলা, মানে এক রাত্রে তুমি ছেলে হয়েছে বুড়ো মানুষের গায়ে হাত তোলা। এমনি চারদিক হইতে লোকজন ছুটিয়া আসিয়া কেহ কিল, কেহ চর, কেউ গালি দিতে আরম্ভ করে। মানে এমনি চারদিক থেকে কী করে, কেউ আয়াসেরা কিল দেয়, কেউ চর দেয়, কেউ গালি দেয়, আর তুমি এসে এখন আবার মানে মারতাছো। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল, আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়া হই এবং স্বাধীন হই, তাহা হইলে বাঁচিয়া যায়। যখন সুবল একান্ত মনে প্রার্থনা করিল যে যদি আমি আমার ছেলের মতন আবার সেই বুড়া হয়ে যাই, স্বাধীন হই, তাহলে বাঁচিয়া যায়। সুশীল প্রতিদিন জোর হাত করিয়া বলে, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করিয়া দাও, মনের সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যে রকম দুষ্টিমি আরম্ভ করিয়াছে, উহাকে আর আমি সামলাতে পারি না, সর্বদা ভাবিয়া অস্থির হইলাম। সুশীল প্রতিদিন কী করছে, জোর হাত করিয়া ঠাকুরের বলতেছে, হে দেবতা, আমার আগের মতন ছোটো করে দাও, মনের সুখে তাহলে খেলাগুলা করতে পারবো। বাবা যে এরকম দুষ্টিমি আরম্ভ করছে, উহাকে সামলানো আমার পক্ষে আর সম্ভব নেই। তখন ইচ্ছা ঠাকুরন আসিয়া বললেন, কেমন তোমাদের শখ মিটিয়াছে? তখন ইচ্ছা ঠাকুরন আইছে, আয়কো তোমাদের কি শখ মিটিয়াছে? তাহারা দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া বলিল, দোহাই ঠাকুরন, মিঠিয়াছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। এখন দুজনেই কি করছে, ইচ্ছা ঠাকুরনে পাওয়া পড়ছে, পয়রা কয়, হ্যাঁ ঠাকুরন, আমার মানে শখ মিটিয়াছে, এখন আমরা যা ছিলাম আমাদের তাই বানাই দাও। ইচ্ছা ঠাকুরন বলিল, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাই হবে। ঠিক আছে, কালকে সকালে উঠে দেখো তোমরা যা ছিলে তাই হইব। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়া হয়েছে এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠলেন। দুজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছে। সুবল গলা ভার করে বলিল, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথা চুলকাইতে বলিল, বাবা, আমার বই হারিয়ে গেছে। মানে পরের দিন সকালে যখন দুজনে ঘুমতে উঠছে, ওইটা দেখে সবাই যার যেমনি ঠিক হয়ে গেছে ঠিক হওয়ার পরে এখন দুজনেই ভাবতেছে যে দুজনে স্বপ্ন দীক্ষা ঘুমতে উঠছে।
সুবল গলা ভার করিয়া বলিল, সুশীল বেকন মুখস্থ করবে না? তখন উত্তরে সুশীল বলল মাথা চুলকাইয়া, বাবা আমার বই হারিয়ে গেছে। ঠিক আছে, তো যেহেতু এটা ছোটো গল্প, তো এটা অসমাপ্তই থাকে সবসময়। যত যত ধরনের ছোটো ছোটো গল্প আছে, সেই ছোটো গল্পগুলো সবসময় অসমাপ্ত থাকে। তো আজকে আমি তোমাদের সামনে এই যে ইচ্ছাপন গল্পটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো আমি চাইবো যে সবাই তোমরা এটা মানে ফার্স্ট টু লাস্ট অবধি দেখো। গল্পটা যদি ভালো করে বুঝতে পারো, অবশ্যই এখান থেকে একের মান বড় প্রশ্ন আসলে ইজিলি দিতে পারবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর হাফিলের জন্য তোমাদের মানে হাফিলের জন্য তোমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাস সবগুলো আমি আলোচনা করে দিয়েছি বাংলাতে। তো তোমরা আমার ভিডিও দেখে নাও, তো অনেকগুলো হেল্প হবে। এখন বাংলা থেকে তোমাদেরকে আমি মার্ক 1 মার্ক 5 প্রশ্নগুলো দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।